শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও ঘণ্টা খানেকের মধ্যেই তা কেটে গেছে। এ নির্বাচন স্থগিত করে দেয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে এ নির্বাচন হতে বাধা নেই। বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এ আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর এ বিষয়ে একটি আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত তাৎক্ষণিক এ আদেশ দেন। এর আগে ডাকসু নির্বাচনের প্রতিক্রিয়া এবং চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল সহ ওই আদেশ দিয়েছিলেন। ইনস্ট্যান্টলি আমরা মাননীয় চেম্বার জাজের আদালতে এই বিষয়টি যে গুরুত্ব এবং ইম্পর্টেন্স বলে আমরা চেম্বার জাজের আদালতে হাতে লিখিতভাবে আবেদন করেছি। আমরা আগামীকালকে সকালে অফিস খুললে সিএমপি দায়ের করব। আশা করি আগামীকালকে এই গুরুত্বের বিচারে বাকিটা আদালতে শুনানি হবে। কিন্তু ইন দ্য মিন টাইম হাইকোর্ট ডিভিশনের আদেশের কার্যকারিতা স্থগিত থাকবে। অর্থাৎ ডাকসু নির্বাচন আয়োজন, পরিচালনা, ক্যাম্পেইন, ছাত্রদের উৎসাহ এই ব্যাপারে কোনো স্থগিতাদেশ থাকলো না। দর্শক, ডাকসু নির্বাচন সম্পর্কে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাহমুদ কমল। আমরা যুক্ত হব কমলের সঙ্গে। কমল, ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? সাকি, এই যে দুপুরের পর থেকে যতটা উত্তেজনাকর একটা পরিস্থিতি ছিল, এখন মোটামুটি স্বাভাবিকই বলা যায়। এই যে ডাকসুর পেছনে যেই ভিড় আপনারা দেখতে পাচ্ছেন দর্শকরা, কিছুক্ষণ পর পর এই যারা প্যানেল আছে সেই প্যানেলের ভিপি প্রার্থী এবং তাদের সেই প্যানেলের সদস্যদের নিয়ে তারা এখানে তাদের মন্তব্য তুলে ধরছেন এবং সবাই যেটি বলছেন যে অনেক আগে থেকেই ডাকসু যখন নির্বাচনের যে তফসিল ঘোষণা হয় এর মধ্যেই অনেক যে প্যানেলের যারা ভিপি প্রার্থী আছেন, জিএস প্রার্থী আছেন, তারা বলছিলেন যে তারা বিভিন্ন ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছিলেন। এবং আজকে যেমন বাংলাদেশ যে গণতান্ত্রিক ছাত্র সংসদের যে প্যানেল, তারা স্পষ্ট করেই বলেছেন যে আজকে সেই ষড়যন্ত্রটি দৃশ্যমান হলো। কিন্তু এই যারাই এখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন, ব্রিফ করছেন, তারা সবাই বলছেন যে একটি আতঙ্ক এখনও রয়ে গেছে, যেহেতু এখনও স্পষ্ট নয় যে তারা তাদের একদম দাবি যেটি তারা অভিযুক্ত করছেন যে ষড়যন্ত্রকারীরা হয়তো আবারও এটি স্থগিত করার একটা পরিকল্পনা করতে পারে। এবং আমরা জিজ্ঞেস করেছিলাম যে আসলে কারা এরকম ষড়যন্ত্রটি করতে পারে, আপনারা কোনো ধারণা দিতে পারেন কি না। তারা অবশ্যই সেটির স্পষ্ট ধারণা দেয়নি। তবে আমরা তাদের কথাবার্তায় যতটুকু বুঝেছি যে এখনও তাদের মধ্যে একটা শঙ্কা রয়েই গেছে যে ডাকসু নির্বাচন আদতে আসলে হবে কি না। তবে তাদের যে প্রচারণা সেটি আমরা দেখছি যে তারা এর পাশাপাশি সেগুলো চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে স্বতন্ত্র যে প্যানেল আছে উমামা ফাতেমা, তাদের প্যানেল কিছুক্ষণের মধ্যেই তারা ব্রিফ করবেন। তারাও হয়তো তাদের যেই মন্তব্য সেই মন্তব্যটি তারা তুলে ধরবেন। তবে সব মিলিয়ে তারা এখনও বিশ্বাস করেন যে ডাকসু নির্বাচন 9 সেপ্টেম্বর হবে এবং সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন ডাকসুর সেই প্রস্তুতি যেভাবে চলছিল সেই প্রস্তুতি সেভাবেই চলবে। যেহেতু আগামীকালও একটি সুরাহার বিষয় আছে, সে আগামীকালও আসলে বোঝা যাবে যে সেই পরিস্থিতিটা আদতে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত কী দাঁড়ায়। সাকি। কমল, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন সম্পর্কে জানাচ্ছিলেন মাহমুদ কমল। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে নাগরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়। নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীর দায়িত্ব আরও সুসংগঠিত করতে হবে বলে জানান প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ভোটার উপস্থিতি, নতুন ও নারী ভোটারের অংশগ্রহণ, নিরাপত্তায় বৈশ্বিক আস্থা সব মিলিয়ে নির্বাচনকে গণতন্ত্র ও আইনের শাসনের উৎসব হিসেবে উপস্থাপনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে সেনাপ্রধান সরকারের প্রতি পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, সরকারের সব কর্মসূচি সফল করতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে আইন উপদেষ্টা বলেছেন, আইন উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনা প্রধান প্রায় দেখা করেন, যেটি রুটিন ওয়ার্ক। এ নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সরকার ফেব্রুয়ারিতেই নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তিনি। আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। তো এখন পর্যন্ত তো অবশ্যই গুজব, আমি তো এর সম্বন্ধে কিছু জানি না। আর আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। কোনো কারণে যথাসময় নির্বাচন না হলে সে দায় কমিশন নেবে না। ভোটের সমস্ত প্রস্তুতি আগে ভাগে সেরে রাখবে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে তিনি একথা বলেন। নির্বাচন কমিশনের উপরে যাতে কোনো ব্লেম না আসে। নির্বাচন কমিশনের প্রস্তুতির অভাব রয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত নয়, ওদের প্রস্তুতি সাফিসিয়েন্ট নয়, এই কথা বলে যাতে কোনো নির্বাচন নিয়ে কোনো ধরনের কথা যাতে না হয়, এই জন্য আমরা পূর্ণ প্রস্তুতি নিয়ে থাকব। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে ৬ দিনের কর্মসূচি নিয়েছে দলটি। এর মধ্যে রয়েছে আলোচনা সভা, র্যালি, দোয়া মাহফিল। প্রথম দিনে আজ সকালে দলটির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয় এবং সর্বস্তরের নেতাকর্মী। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের দিনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ, কারণ বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তর করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এটা নিয়ে ষড়যন্ত্র চলছে। চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, সেই চ্যালেঞ্জ হচ্ছে যে আগামী ফেব্রুয়ারি মাসে 26শে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সেই নির্বাচন অনুষ্ঠান সুষ্ঠুভাবে করার সর্বত্র সহযোগিতা করা, সাহায্য করা। যে সংস্কার কমিশনগুলো, সেই সংস্কার কমিশন বিএনপি সর্বাত্মক সহযোগিতা করেছে এবং বিএনপির 31 দফা কর্মসূচি প্রবর্তনের মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতিতে সম্পূর্ণ আমূল একটি পরিবর্তন আনার ব্যবস্থা করেছে। প্রতি শনিবার পশু পাখি প্রেমীদের মিলন মেলায় পরিণত হয় মিরপুর ১৩ নম্বরের বটতলার রাস্তা। রং বেরঙের শত শত পাখি এবং শৌখিন প্রাণী কেনাবেচা হয় এই হাটে। বছরে কয়েক কোটি টাকার লেনদেন হয়, যা ক্ষুদ্র পাখি খামারিদের বড় একটি সুযোগ। বিস্তারিত বিপ্লব হাসানের রিপোর্টে। ছোট্ট আরিশা ও আরিধা বাবার সাথে স্কুল থেকে বাসায় ফিরছেন। রাস্তার দুপাশে শত শত পাখি দেখে এভাবেই পাখি নিয়ে খেলতে শুরু করে তারা। গভীর মনোযোগে পাখি দেখতে ব্যস্ত রাব্বি। সে আজ কিনবে না, শুধু দেখতে এসেছে। তবে বাবার সাথে বাজরিগার পাখি কিনতে এসেছে ফাহিম। মূলত আমি পাখি কিনতে আসছি। কি পাখি পছন্দ তোমার? বাজরিগার, কবুতর, এরকম অনেক পাখি ছিল। পরে পাখি চেঞ্জ করছি, এই জন্য আমরা এগুলো আবার বিক্রি করে দিচ্ছি। এখন ছেলে বলতেছে যে বাবা চলো বাজরিগার পাখি কিনবো, এই জন্য নিয়ে আসছে। পড়াশোনার চাপে সময় দিতে না পেরে পছন্দের পাখিটা বিক্রি করে দিতে এসেছে মা মেয়ে। প্রপারলি টাইম দিতে পারি না, বাইরে থাকা হয়, পড়ালেখা করতে হয়, ও বাসায় একা একা থাকে, তো তাই ভাবলাম সেল করে দিব। সব বিক্রি করে ফেলছি, গত সপ্তাহ বিক্রি করে ফেলছি, এই সপ্তাহে আবার এগুলি নিয়ে আসছি। আর পালবো না আর কি, অসুস্থ হয়ে গেছি। মিরপুর ১৩ বটতলার এই রাস্তায় প্রতি শনিবার হাজার পাখির মেলা বসে। গ্রিন চিক কোনুর, সানচিক কোনুর, লরি, জাভা ফিঞ্চ, লাভবার্ড, ককাটেইল সহ অসংখ্য পাখি। জাতভেদে পাখিগুলোর দাম ১০০ টাকা থেকে ৩-৪ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। রেড লর্ড অ্যামাজন আছে, তারপর আপনার মুলাক্কান রেড লরি আছে, বিভিন্ন ধরনের পাখি আছে। আমার এখানে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে ৩ লাখ টাকা পর্যন্ত আছে। গোল্ডিয়ান আছে ৩৫০০ থেকে ৪০০০ টাকা, স্টার পিন্স ৪০০০ টাকা জোড়া, আউল পিন্স আছে ৪০০০ টাকা, আর মাস্কাট আছে ৫৫০০ টাকা জোড়া এখানে যেটা। আর এই জায়গায় আসলে কাঠটোরা আছে, কাঠটোরা ৩৫০০ টাকা, অ্যামার্টিনা ৪০০০ টাকা, লং টেল আছে, লং টেলটা পড়বে হলে ৩০০০ টাকা জোড়া, আর
বেঙ্গলি পড়বে 1000 টাকা, জেব্রা প্রিন্স 1000 টাকা। 3 বছর ধরে পালতেছি, লালন পালন করতেছি। ওটা আপনার 2 জোড়া ডিম বাচ্চা করছে, আর ওই একটা বেবি আছে, এই বেবিটাও সেল করে দিবে। 4 মাস বয়স। এখন আপনার মিঠু বলতে পারে। শুধু পাখিই নয়, এই হাটে পাওয়া যায় মাছ, বিড়াল, খরগোশ, বিভিন্ন প্রজাতির মুরগি, হাঁস, নানা প্রজাতির পাখির ডিম। খাঁচায় পোষার অনুমতি আছে এমন পাখি ছাড়া বন্যপ্রাণী আইনে যে পাখি কিংবা পশুগুলো বেচা বিক্রি নিষেধ তা নিয়মিত মনিটরিং করা হয় এই হাটে। প্রত্যেক সপ্তাহে আমাদের অভিযান চলতেছে। দেশীয় পাখি সম্পূর্ণ নিষেধ, ময়না, টিয়া, মুনিয়া, শালিক বক, কালিম পাখি। আজকে এখানে এসে 4টা টিয়া পাখি পাইছি, 2টা মদনা, একটা রিংনেট, একটা সবুজ টিয়া। আমার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করবো, তারপরে ছেড়ে দেওয়া হবে। শুধু শৌখিনতার জন্য নয়, বরং বাণিজ্যিকভাবেও খামারি পাখি ব্যবসায়ীরা এই হাটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে। ব্যবসায়ীরা জানান, বছরে কয়েক কোটি টাকার পাখি কেনাবেচা হয় এই হাটে। বিপ্লব আহসান, মাছরাঙা, নিউজ শো। একীভূতকরণ আতঙ্কে টানা দরপতনের মুখে শরিয়া ভিত্তিক 5 ইসলামী ব্যাংকের শেয়ার। গেল 1 মাসে ব্যাংকগুলোর শেয়ারের দরপতন হয়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের। কেন্দ্রীয় ব্যাংক বলছে, মার্জারির বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকায় আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রিতে ঝুঁকছেন বিনিয়োগকারীরা। বিগত সরকারের আমলে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে তীব্র তারল্য সংকটে পড়ে দেশের বেশ কয়েকটি ব্যাংক, যার মধ্যে সবচেয়ে বেকায়দায় পড়ে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি, ইউনিয়ন, গ্লোবাল ও এক্সিম ব্যাংক, যাদের বিতরণকৃত মোট ঋণের 48 থেকে 97% খেলাপি। সমস্যা সমাধানে এই 5 ব্যাংকে কয়েক দফায় টাকা ছাপিয়ে 39,000 কোটি টাকার বেশি তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু তারপরও অবস্থার উন্নতি না হয় ব্যাংকগুলোকে একীভূত করে চলতি বছরের অক্টোবরের মধ্যেই একটি ব্রিজ ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। শরিয়া ভিত্তিক এই 5 ব্যাংকের একীভূতকরণের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মাঝে। তথ্য বলছে, বিগত 1 মাসে এসব ব্যাংকের শেয়ারের দর পড়েছে 22 থেকে 35% পর্যন্ত। সবচেয়ে বেশি দরপতন হয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের, প্রায় 35%। এরপরে আছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, দরপতন 33%-এর বেশি। 32%-এর মতো দাম কমেছে এক্সিম ব্যাংকের শেয়ারের। আর গ্লোবাল ও ইউনিয়ন, এই 2 ব্যাংকের শেয়ারের দর হারিয়েছে 22%-এর মতো। মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা হয়েছে যে ব্যাংকগুলো বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক যদি বিলুপ্ত হয়ে যায়, আমি এই ব্যাংকের শেয়ার হোল্ডার, এই শেয়ারের তো কোনো আর এটা কাগজ ছাড়া আর কিছুই থাকবে না। এই ভ্রান্ত ধারণা থেকেই আসলে মার্কেটে এই রিপারকেশন সৃষ্টি হয়েছে। হ্যাঁ, কিন্তু বাস্তবতা তো আমরা তো মার্জার করছি মূলত ব্যাংকগুলোকে যাতে সার্ভাইভ করতে পারে। হ্যাঁ, এবং তাদের উপর যে ব্যাংকগুলোর উপর যে মানুষের আস্থাহীনতা সৃষ্টি হয়েছে, সেগুলো যাতে আবার রিইনস্টেট করা যায়, এই উদ্দেশ্যে। হ্যাঁ, আশা করি মার্জার সুসম্পন্ন হলে মানুষের এই ধারণা থেকে বের হয়ে আসবে এবং এটা আবার ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। বিশ্লেষকরা বলছেন, ব্যাংকগুলোতে নতুন করে কোনো আমানত আসছে না। একই সাথে যারা এসব ব্যাংকে বিনিয়োগ করেছিলেন তারা নিয়মিত টাকা তুলে নিচ্ছেন। ফলে স্বাভাবিকভাবে ব্যাংকগুলোর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত বিনিয়োগকারীরা। এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকেই বারবার বলা হচ্ছে যে এই 5টি ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না, এদের আর্থিক কষ্টে আছে, আর্থিক অসুবিধায় আছে, এবং এদেরকে অর্থ দিয়ে পুনর্ভরণ করলেও বিশেষ কোনো লাভ হবে না, এদেরকে মার্চ করা ছাড়া আর কোনো উপায় নেই। এই পরিস্থিতিতে এই 5টি ব্যাংকের দাম যদি এই ব্যাকগ্রাউন্ডে পড়ে যায়, তো সেটাই তো স্বাভাবিক, সেটাই একটা ভালো মার্কেটের লক্ষণ যে ব্যবসা হচ্ছে না, দাম পড়ে যাচ্ছে। আমি বলবো দিস ইজ এ গুড সাইন, একটা সেন্সিটিভ মার্কেটের একটা লক্ষণ এটা। সুতরাং এটাকে আমার মনে হয় বিরূপ ভাবে দেখা ঠিক না, এটা ইতিবাচক হিসেবেই দেখা উচিত। তথ্য বলছে, শরিয়া ভিত্তিক 5টি ব্যাংকের মূলধন ঘাটতি ও খেলাপি ঋণের পরিমাণ এখন প্রায় 2,86,000 কোটি টাকা। রায়হান শোভন, মাছরাঙা নিউজ শো। পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে আঘাত হানা ভূমিকম্পে 8 শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত 2,800-র বেশি।
গত মধ্যরাতে পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার ও নানগরহার প্রদেশে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল নানগরহার প্রদেশের জালালাবাদ শহর থেকে 27 কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের 8 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 200 কিলোমিটার দূরে দেশটির রাজধানী কাবুলেও কম্পন টের পাওয়া যায়। প্রায় 400 কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পে আফগানিস্তানের বেশ কয়েকটি গ্রাম ধ্বংস হয়ে গেছে। সরকারি কর্তৃপক্ষের হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা কুনার প্রদেশ। আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোর প্রতি উদ্ধার কাজে সহায়তার আহ্বান জানিয়েছে দেশটি। বেশ কিছু স্থানে ভূমিধস ও বন্যার কারণে আকাশপথ ছাড়া কোনোভাবে সেখানে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। কুনারের মাজার ভ্যালিতে শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। বিভিন্ন স্থান থেকে আহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এই ঘটনায় শোক জানিয়েছে আফগানিস্তানে অবস্থিত জাতিসংঘ কার্যালয়। এক বিবৃতিতে তারা জানায়, ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরের আয়োজন সন্ধ্যার মাছরাঙা সংবাদ দেখার আমন্ত্রণ রইল।